বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও আমার প্রাণপ্রিয় অভিভাবকবৃন্দ, আমাদের অনলাইন ক্লাস আমরা চালিয়ে যাচ্ছি। আশা করি সকল শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা ঘরে বসে আমাদের ক্লাসগুলো পর্যায়ক্রমে সব দেখতে পাবে। আমরা অনলাইনে তোমাদের জন্য ইউটিউবে আমার টিচার নামক চ্যানেলে আমাদের ক্লাসগুলো সবাই তোমরা দেখতে পারবে। আশা করি তোমরা এই ক্লাসগুলো দেখলে তোমাদের বিদ্যালয়ে শ্রেণীকক্ষে পাঠের যে উপকারিতা ছিল সেটা তোমরা ঘরে বসেই উপলব্ধি এবং বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের উপকারার্থে অনলাইন ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। তোমরা দয়া করে সকল ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে, এই প্রত্যাশা রেখে আমি আমার আজকের অনলাইন ক্লাস 2020 সমাস পার্ট 3 শুরু করতে যাচ্ছি। আশা করি সকলেই যে যেখানেই অবস্থান করছো সকলেই ভালো আছো। এখন আর দেরি না করে আমি আমার ক্লাসে ফিরে যাচ্ছি। দেখো, আজকে আমার শিক্ষক পরিচিতি শেখ তাজউদ্দিন আহমেদ, সিনিয়র শিক্ষক, হাজী আয়েত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়। তৎপুরুষ সমাস। পূর্বপদের বিভক্তি লোভে যে সমাস হয় এবং যে সমাসের পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন বিপদকে আপন্ন, বিপদাপন্ন। এখানে দ্বিতীয়া পূর্বপদে কে বিভক্তি রয়েছে, বিপদকে আপন্ন, বিপদাপন্ন। এখানে দ্বিতীয়া বিভক্তি কে লোপ পেয়েছে বলে এর নাম দ্বিতীয়া তৎপুরুষ সমাস। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ। পূর্বপদে কে বিভক্তি রয়েছে, সমস্ত পদে কে বিভক্তি লোপ পেয়েছে, সুতরাং এটা হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। বিভক্তি প্রসঙ্গে আমি তোমাদের সামনে একটু আলোচনা করে নেই। বিভক্তি প্রধানত দুই প্রকার: শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি। বিভক্তি প্রধানত দুই প্রকার: শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তিকে আবার 7 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমা বিভক্তির চিহ্ন ও অন্তস্থ, দ্বিতীয় বিভক্তির চিহ্ন কে রে, তৃতীয় বিভক্তির চিহ্ন দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থী বিভক্তির চিহ্ন র, চতুর্থী বিভক্তির চিহ্ন কে রে। তাহলে এখানে তোমাদের একটি প্রশ্ন থাকতে পারে, স্যার দ্বিতীয় বিভক্তির চিহ্ন এবং চতুর্থী বিভক্তির চিহ্ন কে রে একই, তাহলে সুতরাং কিভাবে আমরা চতুর্থী বিভক্তি নির্ধারণ করব? চতুর্থী বিভক্তির চিহ্ন এখানে জন্যে নিমিত্তে শব্দগুলো থাকলে সেটা তোমরা চতুর্থী বিভক্তি হিসাবে ধরে নেবে। পঞ্চমী বিভক্তির চিহ্ন হতে, থেকে, উৎপন্ন, এগুলো হচ্ছে পঞ্চমী বিভক্তির চিহ্ন।
ষষ্ঠী বিভক্তির চিহ্ন র এর, সপ্তমী বিভক্তির চিহ্ন এ অন্তস্থ তে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি বিভক্তির চিহ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এই বিভক্তির চিহ্নগুলো পূর্ব পদে যুক্ত হবে, সমস্ত পদে সেই বিভক্তির চিহ্নগুলো থাকবে না। তখনই পূর্ব পদে যে বিভক্তি যুক্ত হবে, যে বিভক্তির চিহ্ন যুক্ত হবে, সেইটাকেই সেই বিভক্তি অনুসারে নামকরণ করা হয়েছে দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস, পঞ্চমী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস, নয় তৎপুরুষ সমাস, অলুক তৎপুরুষ সমাস এবং উপপদ তৎপুরুষ সমাস। তাহলে আমি এতক্ষণ যাবৎ তোমাদের সামনে বিভক্তির চিহ্নগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমি পর্যায়ক্রমে দ্বিতীয় তৎপুরুষ সমাস সম্পর্কে তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। দ্বিতীয় তৎপুরুষ সমাস, দ্বিতীয় তৎপুরুষ সমাস 9 প্রকার। দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, নয়, উপপদ, অলুক তৎপুরুষ সমাস। আমরা আজকে যে সমাস আলোচনা করছি সেই সমাস 9 প্রকার তৎপুরুষ সমাস। এগুলো আমরা সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে এখানে উপস্থাপন করব, তোমরা মনোযোগ সহকারে শোনো। আশা করি তোমরা আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখলে ইনশাআল্লাহ তোমাদের অগ্রগতি হবে। তৃতীয় তৎপুরুষ সমাস, পূর্ব পদে তৃতীয়া বিভক্তির লোভে, দ্বারা দিয়ে বিভক্তির লোভে যে সমাস হয় তাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলে। যেমন দেখো, মন দিয়ে গড়া, এখানে আছে মন দিয়ে গড়া, দ্বারা দিয়ে, মন দিয়ে গড়া, মন গড়া, শ্রম দ্বারা লব্ধ, শ্রম লব্ধ। তাহলে যে তৎপুরুষ সমাসের পূর্ব পদে দ্বারা দিয়ে বিভক্তি লোভে হয় সেটাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলে। সুতরাং এখানে মন দিয়ে গড়া সমস্ত পদে মন গড়া, শ্রম দ্বারা লব্ধ সমস্ত পদে আছে কি শ্রম লব্ধ, দ্বারা শব্দটি সমস্ত পদে নেই। আর মন দিয়ে গড়া সমস্ত পদে দিয়ে শব্দটি নেই, সুতরাং দ্বারা দিয়ে এরকম হলে তৃতীয় তৎপুরুষ সমাস। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা এই বিভক্তির চিহ্নগুলো একটু মনোযোগ সহকারে মুখস্থ করবে, তাহলে ইনশাআল্লাহ তোমরা চতুর্থ তৎপুরুষ সমাস সম্পর্কে সহজে ধারণা লাভ করতে পারবে। চতুর্থী তৎপুরুষ সমাস, পূর্ব পদে চতুর্থী বিভক্তি লোভে। চতুর্থী বিভক্তি কি কি আছে? চতুর্থী বিভক্তি আমি দ্বিতীয় তৎপুরুষ সমাসে বলেছিলাম, এবার চতুর্থী তৎপুরুষ সমাসের বিভক্তিও কি একই রকম, কে রে। সুতরাং কিভাবে আমি চতুর্থী তৎপুরুষ সমাস নির্ধারণ করব সেটা এখানে আমি দিয়ে দিয়েছি। কে, জন্যে, নিমিত্ত, এই কথাগুলো যদি থাকে, চতুর্থী তৎপুরুষ সমাসের মধ্যে যদি কে, জন্যে, নিমিত্ত কথাগুলো থাকে তাহলে বুঝবে সেটা চতুর্থী তৎপুরুষ সমাস। যদিও কে রে থাকে, সেই সব বাক্যের মধ্যে যদি কে, জন্যে, নিমিত্ত কথাটি থাকে তাহলে সেটাকে ধরে নেবে চতুর্থী তৎপুরুষ সমাস। কেমন দেখো, গুরুকে ভক্তি, গুরু ভক্তি, তাহলে পূর্ব পদে আছে কি গুরুকে ভক্তি, সমস্ত পদে আছে কি গুরু ভক্তি। আরামের জন্যে কে দ্বারা, আরামের জন্যে কে দ্বারা,
আরাম কে দ্বারা, মাপের জন্য কাঠি, মাপ কাঠি। তাহলে এখানে জন্য কথা দিয়ে আছে, এখানে জন্য কথা দিয়ে আছে, সমস্ত পদে জন্য নেই, সুতরাং আরামের জন্য কে দ্বারা, আরাম কে দ্বারা, মাপের জন্য কাঠি, মাপ কাঠি। এরকম হলে চতুর্থী তৎপুরুষ সমাস হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি যে ক্লাসটি নিচ্ছি সমাস সম্পর্কে, তোমরা মনোযোগ সহকারে একটু দেখো। এবার আমি আলোচনা করব পঞ্চমী তৎপুরুষ সমাস। পূর্ব পদে পঞ্চমী বিভক্তি লোভে, পূর্ব পদে পঞ্চমী বিভক্তি লোভে যে সমাস হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে। এবার খেয়াল করো, খাসা থেকে সারা, আমি আগে বলেছিলাম বিভক্তির চিহ্নগুলো হতে থেকে উৎপন্ন, এরকম যদি হয় পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। তাহলে খাঁচা থেকে সারা, তাহলে এখানে থেকে শব্দটা আছে, সমস্ত পদে থেকে শব্দটা নেই। খাঁচা, খাঁচা থেকে সারা, খাঁচা সারা। বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত, সমস্ত পদে তোমার থেকে শব্দটা নাই, খাঁচা ছাড়ার মধ্যে থেকে শব্দটা নাই, সুতরাং পূর্ব পদে হতে থেকে এরকম বিভক্তি যুক্ত থাকলে সেটাকে বলা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস। এবার আশা করি তোমরা এই পঞ্চমী তৎপুরুষ সমাস সম্পর্কে যে তথ্যগুলো আমি দিয়েছি, তোমরা পাঠ্য বই থেকে এগুলো আরো অনেক উদাহরণ রয়েছে, সেগুলো দেখে তোমরা বেশি বেশি চর্চা করবে, তাহলে ইনশাল্লাহ তোমাদের এই সমাজ ভীতি সম্পর্কে যে ধারণা ছিল সেটা ইনশাল্লাহ কেটে যাবে। এবার আলোচনা করব ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস পূর্ব পদে ষষ্ঠী বিভক্তির চিহ্ন, ষষ্ঠী বিভক্তির চিহ্ন কি, র এর। পূর্ব পদে যদি ষষ্ঠী বিভক্তির চিহ্ন থেকে সমস্ত পদে লোপ থাকে, সমস্ত পদে না থাকে, সেটাকেই বলা হয় ষষ্ঠী তৎপুরুষ সমাস। এবার উদাহরণটা খেয়াল করো, চায়ের বাগান, তাহলে এটা হচ্ছে পূর্বপদ, চা এর বাগান। তাহলে চার শব্দের সাথে কি আছে, এর আছে, চা এর বাগান। তাহলে পূর্ব পদে এর আছে, এর হচ্ছে ষষ্ঠী বিভক্তির চিহ্ন, চা এর বাগান, চা বাগান। তাহলে পূর্ব পদে ষষ্ঠী বিভক্তির চিহ্ন রয়েছে, সমস্ত পদে সেটা নাই, সুতরাং চায়ের বাগান হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। শিক্ষার্থীবৃন্দ একটু মনোযোগ হও, পরে দেখো আবার আরেকটা উদাহরণ টানছি, খেয়ার ঘাট। তাহলে খেয়া, খেয়া হচ্ছে একটি শব্দ, এটার সাথে যুক্ত আছে কি, এর, খেয়ার ঘাট। তাহলে পূর্ব পদে এর বিভক্তি যুক্ত রয়েছে, পূর্ব পদে এর বিভক্তি যুক্ত রয়েছে, পরপদে কোনো বিভক্তি নেই, সমস্ত পদে বিভক্তি নেই, আছে খেয়ার ঘাট। সুতরাং যে পূর্ব পদে ষষ্ঠ বিভক্তির লোভে যে সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। তাহলে চায়ের বাগান, চা বাগান, খেয়ার ঘাট, খেয়া ঘাট, এগুলো হচ্ছে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উত্তরোত্তর সাফল্যের জন্য আমরা পরিশ্রম করে হলেও তোমাদের জন্য ভালো ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখলে তোমাদের ইনশাল্লাহ উন্নতি হবে। এবার আমি আলোচনা করবো, দেখো
অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস কোনগুলা? অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস, যেমন ঘোড়ার ডিম। আমরা অনেকেই কথায় কথায় বলি ঘোড়ার ডিম, এগুলা কি? আসলে এগুলো হচ্ছে অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস। ঘোড়ার ডিম, মাটির মানুষ, মামার বাড়ি। ঘোড়ার ডিম, মাটির মানুষ, মামার বাড়ি, এগুলো হচ্ছে কি? অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখন আমি আলোচনা করব সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাস যে সমাসের মধ্যে পূর্বপদে সপ্তমী বিভক্তির লোভে যে সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে। ইতিপূর্বে তোমাদের সামনে আমি বিভক্তির চিহ্নগুলো আলোচনা করেছিলাম। তাহলে সপ্তমী বিভক্তির চিহ্নগুলো কি? এ, অন্তস্থ, তে। তাহলে এই বিভক্তিগুলো যদি পূর্ব পদে থাকে, সমস্ত পদে না থাকে, সমস্ত পদে লোভে যে সমাস হয় সেটাই হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। যেমন দেখো, এ অন্তস্থ তে বিভক্তি লোভে যে সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে। যেমন গাছে পাকা। একটি আম বাচ্চাদেরকে দেখালাম, এটা গাছে পাকা। মূল শব্দ হচ্ছে গাছ, এটার সাথে যুক্ত হয়েছে কি? এ। মূল শব্দ হচ্ছে গাছ, এটার সাথে যুক্ত হয়েছে কি? এ। তাহলে শব্দটা হলো কি? গাছে পাকা। তাহলে মূল শব্দের সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়েছে, সমস্ত পদে কি হলো? গাছে পাকা, গাছ পাকা। সমস্ত পদে হলো কি? গাছ পাকা। গাছ পাকা শব্দটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। ভোজনে পটু, যারা ভোজন মানে খাবারের মধ্যে অনেক বেশি খেতে পারে, ভোজনে পটু। তাহলে মূল শব্দ হচ্ছে ভোজন, এটার সাথে যুক্ত হয়েছে এ। তাহলে দুইটা শব্দ মিলে কি হলো? ভোজনে পটু। তাহলে পূর্বপদে আমি পেলাম কি? ভোজনে। ভোজনের সাথে কি যুক্ত হয়েছে? এ। এ বিভক্তি যুক্ত হয়েছে, সুতরাং মূল শব্দ হচ্ছে, সমস্ত পদ হচ্ছে ভোজন পটু। তাহলে এই শব্দগুলো কি? গাছে পাকা, ভোজনে পটু, এগুলো হচ্ছে কি? সপ্তমী তৎপুরুষ সমাস। তোমাদেরকে এই জিনিসটা বেশি বেশি মনে রাখতে হবে, বিভক্তির চিহ্নগুলো মনে রাখতে হবে, তাহলে তোমার এই সপ্তমী তৎপুরুষ সমাস সম্পর্কে তোমরা সহজে সেটা বুঝতে পারবে। এছাড়া দেখো, দন্ত ন ইয় তৎপুরুষ সমাস। তাহলে দন্ত ন ইয় তৎপুরুষ সমাসের মধ্যে আছে দেখো, নাবাচক দন্ত ন ইয় অব্যয়। না, নেই, নাই, ন। পূর্বে যে তৎপুরুষ সমাস হয় তাকে দন্ত ন ইয় তৎপুরুষ সমাস বলে। দন্ত ন ইয় তৎপুরুষ মানে না, নেই, নাই, নয়। এই মানে এই সমস্ত শব্দগুলা পূর্ব পদে এরকম নেগেটিভ শব্দ বোঝাবে, সেটাই হচ্ছে কি? দন্ত ন ইয় তৎপুরুষ সমাস। এবার খেয়াল করো, যেমন ন আষাঢ়। ন আষাঢ় আমি ইতিপূর্বে বলেছি, ন মানে নাই, ন আষাঢ় অনাষাঢ়। তাহলে ন কাতর অকাতর। ন চেনা। ন চেনা মানে অচেনা, আমি চিনি না, নেগেটিভ। ন চেনা অচেনা। ন বিশ্বাস অবিশ্বাস। বিশ্বাস নেই এমন। ইতিপূর্বে আমি বলেছি ন মানে কি? নাই, নেই, নয়, এরকম শব্দ বোঝায় দন্ত ন। তাহলে এটা হচ্ছে কি? দন্ত ন ইয় তৎপুরুষ সমাস।
তাহলে আমি আশা করব আমি এই যে সমাজগুলো তোমাদের সামনে আলোচনা করেছি, সমাজগুলো তোমরা মনোযোগ সহকারে একটু শুনলে, বিভক্তি চিহ্নগুলো মনে রাখলে তোমাদের এই তৎপুরুষ সমাজ সম্পর্কে কোনো বুঝতে অসুবিধা হবে না। এবার আলোচনা করব উপপদ তৎপুরুষ সমাস। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ তৎপুরুষ সমাস বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন জলে চরে যা, জলচর। জল দেয় যে, জলদ। পঙ্কে জন্মে যা, পঙ্কজ। পকেট মারে যে, পকেট মার। তাহলে এই উপপদ তৎপুরুষ সমাস সম্পর্কে তোমাদেরকে আমি আরেকবার বলছি। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়, কৃৎ প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন জলে চরে যা, জলচর। জল দেয় যে, জলদ। পঙ্কে জন্মে যা, পঙ্কজ। পকেট মারে যে, পকেট মার। এগুলো হচ্ছে দন্ত নয় ইয়ং তৎপুরুষ উপপদ তৎপুরুষ সমাস। এবার আমি আলোচনা করব অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি লোপ না হয়। এর আগে আমি যতগুলো সমাস এই তৎপুরুষ সমাস আলোচনা করেছি সবগুলো সমাসের মধ্যেই পূর্বপদে বিভক্তি লোপ হয় এই কথা বলেছি, কিন্তু এই অলুক তৎপুরুষ সমাসের বেলায় পূর্বপদে বিভক্তি লোপ হবে না। অলুক তৎপুরুষের বেলায় পূর্বপদে বিভক্তি লোপ হবে না। যতগুলো তৎপুরুষ সমাস আলোচনা করেছি সবগুলোর মধ্যে পূর্বপদে তৎপুরুষ সমাস লোপ হবে, পূর্বপদে তৎপুরুষ সমাস লোপ হবে, কিন্তু অলুক তৎপুরুষ সমাসের বেলায় পূর্বপদে কোনো বিভক্তি লোপ হবে না। বিভক্তি লোপ না হয় তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। যেমন গায়ে পড়া। তাহলে এখানে গায়ে গা মানে শরীর, গার সাথে এ যুক্ত হয়েছে, সেখানে হয়েছে কি গায়ে পড়া। তাহলে গায়ে পড়া এই এখানে আছে, সমস্ত পদেও গায়ে পড়া আছে, সুতরাং এখানে কোনো বিভক্তি লোপ হয় নাই, বিভক্তি যা ছিল তাই রয়ে গেছে। সুতরাং এটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। এটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। যে তৎপুরুষ সমাসের মধ্যে পূর্বপদের বিভক্তি লোপ না হয় সেই সমাসকে বলা হয় অলুক তৎপুরুষ সমাস। ঘিয়ে ভাজা। মূল শব্দ হচ্ছে ঘি, ঘিয়ের সাথে যুক্ত হয়েছে কি এ, তাহলে ঘিয়ে ভাজা। তাহলে সমস্ত পদেও দেখো এখানে এ বিভক্তি রয়েছে, তাহলে পূর্বপদে বিভক্তি লোপ হয় নাই, এই সমাসটাই হচ্ছে কি অলুক তৎপুরুষ সমাস, ঘিয়ে ভাজা। আবার দেখো আরেকটা উদাহরণ, কলে ছাতা। মূল শব্দ হচ্ছে
কল, কলের সাথে যুক্ত হয়েছে কি এ, কলে ছাতা। এখানে সমস্ত পদেও দেখো কলে ছাতা শব্দটা রয়েছে, সুতরাং এটা হচ্ছে অরূপ তৎপুরুষ সমাস। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সামনে এতক্ষণ আমি 9 প্রকার তৎপুরুষ সমাস আলোচনা করেছি। 9 প্রকারের মধ্যে একটি সমাসই রয়েছে যেটা সমাসের পূর্ব পদের কোনো বিভক্তি লোপ হয় না, সমস্ত পদেও সেটা রক্ষিত থাকে। সুতরাং এই সমাসকে বলা হয় অলুক তৎপুরুষ সমাস। তারপরেও কিছু কিছু সমাস রয়েছে যেগুলা আমরা আমাদের একটি মতানৈক্য রয়েছে। তারপরে আমি কিছু বিশেষ শব্দ এখানে তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো, যেমন এখানে আছে, দেখো বলে ঘিয়ে ভাজা, কলে ছাটা, গায়ে পরা। তাহলে এখানে দেখো দেখা দেওয়া আছে গায়ে হলুদ। সুতরাং এখানে যেহেতু গায়ে পরা অলুক তৎপুরুষ সমাস, তাহলে এখানে গায়ে হলুদ এটা কিন্তু অলুক তৎপুরুষ সমাস হবে না। কারণ কি দেখো, এটা আমি বুঝাচ্ছি। গায়ে হলুদ, হাতে খড়ি প্রভৃতি সমস্ত পদে পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় না। গায়ে হলুদ মানে কি? গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ গায়েকে বোঝায় না, যে অনুষ্ঠানে বোঝায় এরকম, অর্থাৎ প্রধান রূপে প্রতীয়মান হয় না। অর্থাৎ হলুদ বা খড়ি বোঝায় না, অনুষ্ঠান বিশেষকে বোঝায়। তাহলে গায়ে হলুদ একটা অনুষ্ঠান, অনুষ্ঠান বিশেষকে বুঝালে সেটা অলুক তৎপুরুষ সমাস হবে না, এটা হবে অলুক বহুব্রী সমাস। বহুব্রী সমাস পরবর্তী পার্টে আমরা আলোচনা করব। তারপরে তোমরা জেনে নাও যে এখানে গায়ে পরা, ঘিয়ে ভাজা, কলে ছাটা এই শব্দগুলো এখানে অলুক তৎপুরুষ সমাস হয়, কিন্তু তার মানে এখানে গায়ে হলুদ, হাতে খড়ি এই শব্দগুলো যদিও আগে এ বিভক্তি আছে, কিন্তু এই শব্দগুলো কোনো এক ব্যক্তিকে না বুঝিয়ে কোনো অনুষ্ঠানকে বোঝাচ্ছে। গায়ে হলুদ একটা অনুষ্ঠানের নাম, হাতে খড়ি কোন ছোট শিক্ষার্থীর প্রথম যখন শিক্ষা শুরু হয় হাতে খড়ি দেওয়া হয়, বই দেওয়া হয় যে একটা অনুষ্ঠানের মাধ্যমে, সেটা একটা অনুষ্ঠানকে বোঝায়। সুতরাং এগুলা অলুক তৎপুরুষ সমাস না হয়ে এগুলা হবে কি অলুক বহুব্রী সমাস। সুতরাং এগুলা অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় না, অর্থাৎ হলুদ বা খড়ি বোঝায় না, হলুদ বা খড়িকে বোঝায় না, অনুষ্ঠান বিশেষকে বোঝায়। সুতরাং এগুলো অলুক তৎপুরুষ সমাস নয়, এগুলো হচ্ছে অলুক বহুব্রী সমাস। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ যাবৎ তোমাদের সামনে এই সমাস পাঠ 3 নিয়ে আলোচনা করলাম, তৎপুরুষ সমাস সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমাদের মাঝে আমি আমার ক্লাসটা পৌঁছে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। তোমরা আমার এই ক্লাসটি আমার টিচার ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো পাবে। দয়া করে তোমরা সেখানে ক্লাসগুলো দেখবে এবং সাবস্ক্রাইব করবে, তাহলে আমার ক্লাসগুলো এবং অন্যান্য টিচারদের ক্লাসগুলো এখানে পাবে। তোমরা এই ক্লাসগুলো যখন তোমাদের ইচ্ছে হয় তখনই তোমরা এই চ্যানেলে ঢুকে ক্লাসগুলো দেখবে। তাহলে একবার কেন বারবার দেখতে পারো, দেখলে তোমাদের কোন জায়গায় ত্রুটি বিচ্ছুতি রয়েছে সেই ত্রুটি বিচ্ছুতিগুলো তোমরা নিজেরাই সংশোধন করতে পারবে। তাছাড়া আমার সাথেও যখন দেখা হবে তোমরা এটা নিজেরা শেয়ার করলে ইনশাল্লাহ তোমাদের এই ক্লাসের মধ্যে আর কোনো ত্রুটি বিচ্ছুতি থাকবে না। তাহলে আমি আবারও সকলকে ধন্যবাদ, সকল অভিভাবকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের অনলাইন ক্লাসটি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকুন, সবার মঙ্গল কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি। খুদা হাফেজ।